শত আশা আকাঙ্ক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্যর্থতায় পর্যবসিত হল প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া মিশন। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কূটনীতিক ম্যাজিক কোনো কাজে আসেনি। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে বিরাজমান জরুরি সতর্কতার অংশ হিসেবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জ সহ মোট ৬টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ধানমন্ডি ৩২ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জামাতের কর্মীর দ্বারা সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, ধানমন্ডির ৩২ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশে জামাতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে প্রতিহত করতে মাঠের বিরোধী দল জামাত এবং এনসিপি সহ পুরো জাতি যখন ঐক্যবদ্ধ অবস্থানে, ঠিক তখনই এই আন্দোলনকে ছাপিয়ে আলোচনায় চলে আসে জামায়াতের কর্মী দ্বারা এক সাংবাদিককে অপমান করার ঘটনা। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মূল রাজনৈতিক ইস্যুর চেয়ে জামাত শিবিরের এই বিচ্ছিন্ন ঘটনাটি প্রধান ট্রেন্ডে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিনিয়ত এক ধরনের রাজনৈতিক বৈষম্য জুলুমের শিকার হচ্ছে। দলটির ছোট কোনো ভুল বা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুরো রাজনৈতিক সমাজ ও মিডিয়া তাদের ওপর চড়াও হয়। অথচ এর বিপরীতে দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠনগুলোর দ্বারা নিয়মিত সাংবাদিক নির্যাতন, এমনকি হত্যার মতো গুরুতর ঘটনা ঘটলেও সুশীল সমাজ বা বুদ্ধিজীবী মহলে তেমন কোনো তোলপাড় দেখা যায় না। উদাহরণস্বরূপ, মাত্র কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানার ভেতরে ও সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাবি সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে সাংবাদিকদের ওপর পরিকল্পিত ও নৃশংস হামলা চালানো হয়। চিহ্নিত সন্ত্রাসীদের নাম, পদবি এবং পরিচয় স্পষ্ট করার পরও ছাত্রদল কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নীরব ছিল। সেই ঘটনায় দেশের ১০১ জন বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী কিংবা সম্পাদক পরিষদ কোনো নিন্দা বা বিবৃতি প্রকাশ করেনি। ফলে জামাতের ক্ষেত্রে এই অতি তৎপরতা এবং অন্যদের ক্ষেত্রে নীরবতাকে সুশীল সমাজের সিলেক্টিভ প্রতিবাদ এবং একটি শক্তিশালী জামাত বিরোধী প্রোপাগান্ডার সেল এর কাজ হিসেবে অভিহিত করছেন অনেকে। সাংবাদিকদের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে জামাতে ইসলামীর একটি ইতিবাচক দলীয় সংস্কৃতি রয়েছে। অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে জামাত তাদের কর্মসূচিতে সাংবাদিকদের আপ্যায়ন ও পেশাগত সুযোগ সুবিধার বিষয়ে সচেতন। ধানমন্ডি ৩২-এর ঘটনার পর অন্য দলগুলোর মতো অস্বীকার বা এড়িয়ে যাওয়ার নীতি না নিয়ে তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। একই সাথে ঘটনাটি খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে একটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদী যে তদন্ত শেষে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে। তবে এই ইতিবাচক পদক্ষেপের পরও সুশীল সমাজের বিবৃতি ও জামাতকে অপরাধী প্রমাণের চেষ্টা থামছে না, যা দলটির প্রতি এক ধরনের পদ্ধতিগত জুলুম। রাজনৈতিক চরিত্রগত দিক থেকে জামাতে ইসলামী ও ছাত্র শিবির কখনো আওয়ামী লীগ বা বিএনপির মতো সহিংস বা দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাসী নয়। আওয়ামী ফ্যাসিবাদের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবিতে জামাত অনড় থাকলেও আইন নিজের হাতে তুলে নেয়া কিংবা আওয়ামী লীগের সম্পত্তিকে গনিমতের মাল মনে করে দখল করার নীতি জামাতের নেই। এমনকি ধানমন্ডি ৩২ নম্বর ভবন ভাঙচুরের ঘটনাও জামাতের আমিরের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক নিষেধাজ্ঞা ছিল। এই বাস্তবতায় ধানমন্ডি ৩২ এলাকায় জামাতের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্তকে একটি অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে জামাতের মূল আদর্শিক বৃত্তের বাইরে গিয়ে কিছু মডার্ন সাজা কিংবা
বিএনপি আওয়ামী লীগের মতো শক্তি প্রদর্শনের এক প্রকার চেষ্টা করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। মাঠ পর্যায়ে দু একজন অতি উৎসাহী কর্মীর হিরো সাজার মানসিকতা এবং ক্রেজি পারফরমেন্স দেখানোর কারণেই সাংবাদিকদের সাথে এই ভুল বোঝাবুঝি বা ধাক্কাধাক্কির সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই জামাতের প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক নীতি নয়। সামগ্রিক পরিস্থিতিতে দেশের সচেতন মহলকে এই সিলেক্টিভ প্রতিবাদের সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি জামাতের কর্মীদের এই ধরনের অতি উৎসাহী এবং আত্মঘাতী রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, শত আশা আকাঙ্ক্ষা ও নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্যর্থতায় পর্যবসিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া মিশন। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কূটনীতিক ম্যাজিক কোনো কাজে আসেনি। মালয়েশিয়া সরকারের কঠোর অবস্থানের কারণে বাংলাদেশের শ্রম বাজার সংকট নিয়ে কোনো ইতিবাচক সমাধান ছাড়াই শেষ হলো এই সফর, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় দুঃসংবাদ হিসেবে দেখা হচ্ছে। কূটনীতিক পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান তার বিদেশ সফর সরাসরি চীন থেকে শুরু না করে মালয়েশিয়া হয়ে যাওয়ার রুট বেছে নেন। বিশ্লেষকদের মতে, সরাসরি বেইজিং সফরে গেলে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র যাতে বেশি অসন্তুষ্ট না হয়, সেই কৌশলগত ভারসাম্য বজায় রাখতেই ডক্টর খলিলুর রহমান এই পরিকল্পনা করেছিলেন। এই সফর নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। বর্তমানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ও বর্তমান প্রশাসনের নীতিগত জায়গা বা বিএনপি জামাতের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। তুরস্ক ও পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে সব পক্ষই একমত। তবে এই অতি কৌশলগত সফরের মূল লক্ষ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট আশা থাকলেও মালয়েশিয়া থেকে প্রাপ্ত চূড়ান্ত তথ্যপত্র পুরো পরিস্থিতিকে হতাশাজনক করে তুলছে। চীনের সাথে আগামীতে কয়টি সমঝোতা স্বাক্ষর বা চুক্তি সই হয় তা দেখার বিষয় হলেও মালয়েশিয়া অংশের অর্জন এক কথায় শূন্য। সাধারণ মানুষের কাছে বড় বড় একাডেমিক কূটনীতিক বিশ্লেষণ বা দ্বিপাক্ষিক স্ট্র্যাটেজিক আলোচনার চেয়ে দৈনন্দিন জীবনের সচ্ছলতা বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকার চেয়েও বড় বাজেট পেশ করা হলেও বাজারে যদি দ্রব্যমূল্যর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, তবে সেই মনিটারি বা ফিসকাল পলিসি সাধারণ মানুষের কোনো কাজে আসে না। ঠিক তেমনি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত উত্তেজনা, পুশিন কিংবা ভূ রাজনীতির বড় কোনো মারপ্যাচ নেই। মালয়েশিয়া কোনো বৈশ্বিক পরাশক্তি নয় এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো ডিপ স্টেট বা গোয়েন্দা তৎপরতাও চালায় না। ফলে মালয়েশিয়ার সাথে সম্পর্কের একমাত্র প্রাসঙ্গিকতা হলো ব্যবসা বাণিজ্য ও আমাদের বিশাল শ্রম বাজার। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 2008 সালে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ার পর 2016 ও 18 সালের দিকে তা পুনরায় চালু হয়েছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী ও প্রভাবশালী সিন্ডিকেটের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়া সরকার পুনরায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। বর্তমানে কয়েক লক্ষ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার আইন অনুযায়ী অবৈধভাবে সেই দেশে অবস্থান করছেন। গ্রেপ্তারের ভয়ে প্রতিনিয়ত লুকিয়ে চাকরি করা, ধরা পড়ে জেল খাটা কিংবা প্রশাসনের অভিযানের মুখে বিশাল বিশাল পাম অয়েল জঙ্গলে সাপ কুমিরের ভয় উপেক্ষা করে মানবতার দিন কাটানো এখন এই শ্রমিকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং রেমিটেন্সের ধারা বজায় রাখতে মালয়েশিয়ার এই সস্তা ও অদক্ষ শ্রম বাজার বাংলাদেশের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের শ্রম বাজারের অবস্থা ভালো না হওয়ায় মালয়েশিয়ার স্থিতিশীল অর্থনীতি বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় ভরসার জায়গা ছিল। বাংলাদেশে যেখানে বেকারত্বের কারণে যুব সমাজ দিশেহারা, সেখানে মালয়েশিয়ায় গিয়ে মাসে অন্তত 40,000 টাকা বেতনে হাড়ভাঙ্গা খাটুনি খাটতেও তারা প্রস্তুত। এই সংকট নিরসনে ডক্টর খলিলুর রহমান, তারেক রহমানের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের কাছে দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল।
প্রথমত, বর্তমানে যে লাখ লাখ অবৈধ কর্মী সেখানে আছেন তাদের একটি কাঠামোর আওতায় এনে বৈধতা দেয়া হোক। ২. কম খরচে শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে বাংলাদেশ থেকে পুনরায় নতুন করে অদক্ষ শ্রমিক নেয়ার প্রক্রিয়া চালু করা হোক। কিন্তু বাংলাদেশের এই দুটি অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া সরকার। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নিজেদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার স্বার্থে তারা এই মুহূর্তে কোনো অবৈধ প্রবাসীকে বৈধতা দিতে পারছে না। একই সাথে নতুন কোনো শ্রমিক নিয়োগের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে তারা। এর আগে বিভিন্ন দায়িত্বশীল মহল ও আরিফুল বা বিবি নূরের মতো প্রবাসীদের প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়া নিয়ে বিস্তর আশার বাণী শুনিয়েছিলেন। সরকারের উচ্চ পর্যায় থেকেও দফায় দফায় কাজের অগ্রগতির কথা বলা হয়েছিল, কিন্তু দিন শেষে প্রাপ্ত ফলাফল পুরো জাতির জন্য চরম হতাশার। মালয়েশিয়ার সফর থেকে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন কিংবা দেশের রেমিটেন্স খাতের জন্য সামান্যতম কোনো সুখবর বয়ে আনতে পারেনি দেশের বর্তমান নীতি নির্ধারকেরা। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।